ইপিজেডে ইউনিয়ন করার অধিকার পাচ্ছে শ্রমিকরা। শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। দেশের শ্রমিকদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে। শুধু যে দাতাদের চাহিদার প্রেক্ষিতে না, এটা আমাদের সিনসিয়ারিটিও আছে। সীমাবদ্ধতা থাকলেও ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ। আইনের সাথে সঙ্গতি রেখে একটি জায়গায় অবস্থান করছে, এটা আমি ইতিবাচক দিক অবশ্যই আমি দেখি। জিএসপিতে যেভাবে আলোকপাত করা আছে, এটিকে এক ধাপ অগ্রগতি হিসেবে অবশ্যই বিবেচনার সুযোগ রয়েছে। ইপিজেডটা যে আইনে চলে এবং যদি ট্রেড ইউনিয়ন করার অধিকারও সেখানে দেয়, তাহলে খুব একটা ব্যতিক্রম কোনো কিছু ঘটে যাবে বলে আমি মনে করি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্তঃব্যাংক এটিএম লেনদেন কিছুটা স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে এখনও উদ্বিগ্ন গ্রাহকরা। তথ্য চুরির কথা স্বীকার করল বাংলাদেশ ব্যাংক। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের প্রতিবাদে রাজধানী জুড়ে আওয়ামী লীগের মানববন্ধন। দেশবিরোধী ষড়যন্ত্র করলে কেউ টিকবে না, হুঁশিয়ারি নেতাদের। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনই বিপর্যস্ত, জানালেন চিকিৎসক। দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলেই শেখানো হয় না মাতৃভাষা বাংলা। নজরদারির অভাবকেই দোষ দেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে, জানালেন মন্ত্রী। এবং খরস্রোতা তিস্তা এখন শুধুই বালুচর। হুমকির মুখে চাষাবাদ সহ নদী পারের জীবন জীবিকা। ন্যায্য হিস্সার দাবিতে লং মার্চ। ইউনিয়ন বা শ্রমিক সংগঠন করার সুযোগ পাচ্ছেন ইপিজেডে কর্মরত শ্রমিকরা। এমন বিধান রেখে ইপিজেড শ্রমিক সংগঠন আইন 2016 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী সংগঠনের নাম হবে শ্রমিক কল্যাণ সমিতি। এই সমিতির মাধ্যমে মালিক পক্ষের সঙ্গে যৌথ দর কষাকষির এবং ধর্মঘটের অধিকার পাবেন শ্রমিকরা। দেশি বিদেশি মিলিয়ে 10টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড রয়েছে বাংলাদেশে, যেখানে কাজ করেন কয়েক লক্ষ শ্রমিক। বাংলাদেশের শ্রম আইনের পরিবর্তে ইপিজেডগুলো পরিচালিত হয়ে আসছে ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি এবং শিল্প সম্পর্ক আইন নামের 2টি পৃথক নির্দেশিকা অনুযায়ী। তবে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা জিএসপি ফিরে পেতে তাগিদ ছিল ইপিজেডগুলোর জন্য নতুন আইন প্রণয়নের, যেখানে থাকবে শ্রমিক অধিকার নিশ্চিত করার বিধান। আর এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ অনুমোদন দিল বাংলাদেশ ইপিজেড শ্রমিক আইন 2016 খসড়া। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, শ্রম আইন 2006 বিবেচনায় নিয়ে এবং ইপিজেড এর আলাদা বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে প্রণয়ন করা হয়েছে এই আইন। আইএলওর সাথে তো আমরা সিগনেটরি। আন্তর্জাতিকভাবে আমাদের দেশের শ্রমিকদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে। আমাদের আইনেরও একটা বাধ্যবাধকতা আছে। এটা হয়তো আমরা দেরিতে করেছি, কিন্তু এটা শুধু যে দাতাদের চাহিদার প্রেক্ষিতে না, এটা আমাদের সিনসিয়ারিটিও আছে। নতুন আইনে সংগঠন এবং যৌথ দর কষাকষির অধিকার পাবেন শ্রমিকরা। এছাড়া শ্রমিকদের জন্য থাকবে 12 সদস্যের স্থায়ী মজুরি বোর্ড। সংগঠনের অধিকার আপনারা জানেন যে আগে ছিল না। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই অধিকারটা এখানে আইনে আনা হয়েছে। ইপিজেড শ্রমিকদের সংগঠনের অধিকারকে শ্রমিক কল্যাণ সমিতি নামে অভিহিত করা হয়েছে। শিল্প বিরোধ উত্থাপন, নিষ্পত্তি এবং ধর্মঘটের অধিকার ইত্যাদি সংশ্লিষ্ট সকল বিষয় নিশ্চিতকরণ এবং সমিতির সদস্যদের অধিক চাকুরি নিরাপত্তা প্রদান করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2016 আরও সুসংগত করা হয়েছে। ইপিজেড এর শ্রমিকরা অন্যান্য শ্রমিকদের চেয়ে বেশি আর্থিক সুবিধা পাবেন। আরও পাবেন অর্জিত ছুটি নগদায়ন সুবিধা, খাদ্য ভাতা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সীমাবদ্ধতা থাকলেও এই উদ্যোগকে ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। শ্রমিক নেতারা বলছেন, এতে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে।
তবে ট্রেড ইউনিয়নের অধিকার এখনই পুরোপুরি নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য তাদের। এদিকে ইপিজেডগুলো আলাদা বিধি অনুযায়ী পরিচালিত হওয়ায় সামগ্রিকভাবে এটি খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছেন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর নেতারা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি ক্রেতারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার দাবি জানিয়ে আসছিল। তবে পৃথক বিধি দ্বারা পরিচালিত ইপিজেডগুলোতে এতদিন সিলেক্টেড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন থাকলেও ট্রেড ইউনিয়নের অধিকার ছিল না। এছাড়া নানা অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ ছিল। এ অবস্থায় ট্রেড ইউনিয়নের আদলে নির্বাচিত শ্রমিক কল্যাণ সমিতি গঠনের অধিকার, দর কষাকষির ক্ষমতা বাড়ালেও পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন নিশ্চিত হচ্ছে না বলে মত শ্রমিক সংগঠনের। পূর্ণাঙ্গ যদি ট্রেড ইউনিয়ন একটি বিশিষ্ট থাকতো তাহলে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এবং শ্রমিকদের কোনো দাবি ছিল না। সামনের দিকে হয়তোবা আমরা এইটাকে পূর্ণাঙ্গভাবে ট্রেড ইউনিয়নে রূপান্তরিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, যাতে সাধারণ কারখানা যেভাবে ইউনিয়ন গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইপিজেটেও ট্রেড ইউনিয়নটা পূর্ণাঙ্গভাবে চালু হোক। এদিকে নতুন আইনকে স্বাগত জানিয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি জানান, এখন ইপিজেড ও বাইরের কারখানার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকবে না। ইপিজেডটা যে আইনে চলে এবং যদি ট্রেড ইউনিয়ন করার অধিকারও সেখানে দেয়, তাহলে খুব একটা ব্যতিক্রম কোনো কিছু ঘটে যাবে বলে আমি মনে করি না। কারণ ইপিজেডে ওয়েলফেয়ার কমিটি, ইলেকটেড ওয়েলফেয়ার কমিটি অনেক আগের থেকেই আছে। বাংলাদেশে একটা শ্রম আইন আছে, বিধি দ্বারা পরিচালিত হয়, সেই আইন আমরা মেনে চলবো। সেটা ইপিজেডের ভিতরে হোক বাইরে হোক, সব জায়গায় মানা উচিত। অর্থনীতিবিদদের মতে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা না রাখলেও এই আইন যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। জিএসপিতে যেভাবে আলোকপাত করা আছে শর্তের মধ্যে, তার সাথে পূর্ণাঙ্গভাবে এটি কম্প্যাটেবল না হলেও এটিকে এক ধাপ অগ্রগতি হিসেবে অবশ্যই বিবেচনার সুযোগ রয়েছে। ইপিজেডে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে তাদের জীবনমান, অধিকার এবং কর্মপরিবেশের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং তাদের সেখানে সরাসরি ভয়েস রেজ করার যে সুযোগটা, এটা একটা ভূমিকা রাখবে বলে মনে হয়। ইপিজেড শ্রম আইনে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের 2 লাখ টাকা ও আহত শ্রমিকদের 2,25,000 টাকা ক্ষতিপূরণ ছাড়াও নারী শ্রমিকদের পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিধান রাখা হয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না। বিকেলে রাজধানীতে আলাদা মানববন্ধন কর্মসূচিতে নেতারা এই কথা বলেন। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্ক করে তারা রাষ্ট্রদ্রোহী। এদের রুখে দাঁড়াতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেত্রী বেগম জিয়ার কটূক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে আওয়ামী লীগ সহ 14 দল। 1 ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অংশ নেন 14 দলের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। রাজধানীর রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বেগম জিয়া পাকিস্তানের সাথে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। বাংলাদেশ যখন সকল দিক দিয়ে উন্নয়নের একটা রোড বল হিসাবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে আজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করার জন্য আজকে এই বেগম খালেদা জিয়া সহ এই অপশক্তি আজকে তৎপর। তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না, 71-এর সত্যিকার ঘটনাগুলোকে তারা স্বীকার করতে চায় না। কূটনীতির হিসেব নিকেশ আলাদা, এখন সম্পর্ক ছিন্ন করা এটা পর্যায়ে এখনো আসেনি। পর্যায়ে যখন আসবে তখন সবাই জানতে পারবে। আমার মনে হয় সেই পর্যায়টা এখনো আসে। যারা যুদ্ধ অপরাধীকে বাঁচাতে চায়, যারা 30 লক্ষ শহীদকে নিয়ে বিতর্ক করতে চায়, তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেই কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলবো, বাংলার মানুষ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। পাকিস্তান আজকে একটা অকার্যকর রাষ্ট্র। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে পাকিস্তানকে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হলো, যাতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। বেগম খালেদা জিয়ার যে পাক সখা, এই পাক সখার সেই বন্ধুত্বর দাবি বেগম খালেদা জিয়া ছাড়তে পারেন না। পাকিস্তান আজকে তারা রেস্কিউ করতে আসছে। পাকিস্তানিরা
এই সমস্ত অস্ত্র বন্ধ করো, হাত গুটিয়ে নাও। খালেদা জিয়া পাকিস্তানি প্রেম বন্ধ করো। বাংলার জনগণের কাছে তোমার জবাবদিহি করতে হবে এই সমস্ত কথার জন্য। মানববন্ধন শেষে আগামী 24শে ফেব্রুয়ারি রাজধানীর বাইরে সকল জেলায় উপজেলায় একই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকারের দমন পীড়নের কারণে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষ শ্বাসরুদ্ধ করা এক নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা রাস্তায় বেরোলেই, আপনাদের আদালতে আসলে, বিশ্ববিদ্যালয়ে গেলে, কোনো মেলার মধ্যে গেলেই আমরা দেখতে পাই যে প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি মানুষেরই মনে হয় যে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ শ্বাসরুদ্ধ করা অবস্থা বিরাজ করছে। অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে একটি ক্ষমতা হস্তান্তর জন্য একটা পদ্ধতি আমরা বের করতে পারবো। সেটাই হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য একমাত্র পথ। সন্ধ্যার সময় আরো থাকছে। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের পক্ষে আইনজীবী হিসেবে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম। দু একটি ব্যাংক ছাড়া বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকেই আন্তঃব্যাংকিং এটিএম সেবা চালু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে টাকা তুলতে গিয়ে কিছুটা দুর্ভোগে পড়লেও নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন গ্রাহকরা। তাই এ ধরনের বিষয়ে গ্রাহকদের আগেই অবহিত করা উচিত বলে মত তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গেল শুক্রবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকে আন্তঃব্যাংক এটিএম ব্যাংকিং সেবা বন্ধ করে দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে আর্থিক লেনদেন করতে গিয়ে ভোগান্তির শিকার হন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি অনেকেই। সিকিউর করা উচিত, কারণ যদি চালুও করে তারপর যদি আবার এরকম আরো ভোগান্তি মানুষজন হয় তখন তো আরো সমস্যা। যেহেতু বুথগুলো অ্যাভেলেবেল না, যার জন্য এটা ওপেন করে দেওয়াটাই বেটার। সমস্যাটা হচ্ছে এটা যেন না হয় ফিউচারে, এটার জন্য তাদের সিকিউরিটি ব্যবস্থা করাটা উচিত। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা শেষ না করে এ সেবা চালু করা হবে না বলে জানিয়েছে ইস্টার্ন ব্যাংক। এদিকে বেশিরভাগ ব্যাংকই এটিএম সেবা চালু রয়েছে দাবি করে বাংলাদেশ ব্যাংক বলছে, যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গ্রাহক লেনদেনের নিরাপত্তার স্বার্থে এটিএম বুথের সফটওয়্যার সিস্টেম নতুন করে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। প্রত্যেকটা ব্যাংক যেন প্রতিদিনই তাদের প্রতিটা এটিএম ভিডিও ফুটেজ মনিটরিং করে, অ্যান্টি স্কিমিং মেশিন লাগায়, যাতে আর স্কিমিং মেশিন কেউ লাগাতে পারবে না। এই ব্যাপারগুলোতে যাতে সতর্ক থাকে, সবকিছু মিলিয়ে আমরা একটা পরিপত্র জারি করছি। এই কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। স্ক্যামিং ডিভাইস বসিয়ে বিভিন্ন ব্যাংকের 200-রও বেশি গ্রাহকের তথ্য চুরি হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের। এটিএম বুথের ফ্রন্ট ক্যামেরাটা বন্ধ করে দেয়, সেই কাজটাও করেছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি এবং তাতে মনে হয়েছে তিনি বিদেশি। 200 কার্ডের তথ্য চুরি যাওয়ার একটা আশঙ্কা ছিল। এদিকে কার্ড জালিয়াতির ঘটনার অভিযোগে গেল শুক্রবার রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই মামলার তদন্তভার আজ সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুনভাবে স্থাপিত এটিএম বুথে বাধ্যতামূলকভাবে অ্যান্টি স্ক্যামিং ও পিনশিল্ড ডিভাইস রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বিকেলে এটিএম বুথে নিরাপদ ও ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর করণীয় বিষয়ে এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে পুরনো বুথগুলোতেও আগামী 1 মাসের মধ্যে একই যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন এটিএম বুথে আর্থিক লেনদেনের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ ও কোনো সন্দেহজনক বিষয় থাকলে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়। এছাড়াও জালিয়াতি প্রতিরোধে বুথের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ ও সতর্কতা বাড়াতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলা পড়ানো হয় না, শেখানো হয় না ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের ইতিহাস ঐতিহ্য। আর এসবের জন্য সরকারি নজরদারির অভাবকেই দোষেন শিক্ষাবিদরা। তবে সরকার বলছে, আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার চেষ্টা চলছে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল ক্লাসরুমে শিক্ষা গ্রহণে মনোযোগী উচ্চবিত্তদের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। এসব স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি জানছে নানা দেশের সংস্কৃতি সম্পর্কেও। তবে প্রশ্ন হলো, এসব শিশু কিশোররা কতটুকু শিখছে নিজের ভাষা ও দেশের জন্মের ইতিহাস সম্পর্কে? We have approximately 9 subjects in which there are English language. বাংলার জন্য আমাদের হেরিটেজ সাহিত্য ওটা পড়ার জন্য বাংলা মিডিয়াম স্কুলসগুলো আছে। বাংলাই হচ্ছে ওরা জানে না, ইভেন বানানগুলো পারে না, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে ওরা কিছুই জানে না। ইংলিশ মিডিয়াম স্কুলে যে যার মতো অনুসরণ করছে এক এক দেশের সিলেবাস। কর্তৃপক্ষের দাবি শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে নয়, গ্লোবাল সিটিজেন তৈরি করাই মূল উদ্দেশ্য হয় বাংলাকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি একই কারিকুলামে চলতো তো সে ভালো হতো। বাচ্চাদের স্কুল সুইচিং এর ব্যাপারে খুব সমস্যা হয়। সুইচ করার যে ব্যাপারটি বলছেন এটি খুব কম। গ্লোবাল ভিলেজের কথা বলি, কাজে সেখানে টিকে থাকতে হলে বিশ্বমানের লেখাপড়া ছাড়া আমাদের আর কোনো ব্যাপার আছে বলে তো আমি মনে করি না। যারা এই সেঞ্চুরির চ্যালেঞ্জ মোকাবেলা করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা কাজ করতে পারবে। আজকে আমার শুধুমাত্র আমার বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাকে প্রাধান্য দিয়ে একটি কারিকুলাম তৈরির কথা বলা হলেও বিশেষজ্ঞদের মতে কেউ কোনো প্রতিবাদ না করায় এসব প্রতিষ্ঠানে অবহেলিতই থেকে যাচ্ছে মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি। ইংরেজি ভাষা শেখানোর চেয়ে বড় প্রবণতা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এগুলো ভুলতে বা বিচ্ছিন্ন করার একটা প্রবণতা। সরকার তো কোনো নিয়ন্ত্রণ নাই, সরকার বলতেও পারে না যে এই যে কতগুলো আমাদের ইংলিশ মাধ্যম স্কুল আছে। আমরা এটা নিয়ে তার সাথে বৈঠক করছি, যা ইচ্ছে তাই পড়াইতেও পারবেন না। ঠিক আছে, আপনার ওই কারিকুলাম আপনি পড়াবেন, আপনার পরীক্ষায় লাগুক আর না লাগুক বাংলা ভাষা পড়াতে হবেই। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সবসময়ই ইংরেজি ও আধুনিক শিক্ষার প্রাধান্য দেওয়া হয়েছে, যা দোষের কিছু নয়। কিন্তু সব স্কুলের শিক্ষার্থীরা যেভাবে মাতৃভাষা, দেশের ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাতে করে এরা ভবিষ্যতে দেশের কল্যাণে কোনো কাজে আসে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে 2 কিশোরই মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সাইফুর রহমান রকির রিপোর্ট। বেলা 12টার দিকে পবা উপজেলার দুয়ারিমোড় এলাকায় কিশোর জাহিদ ও ইমনকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একটা মোবাইল ফোন তো কিনে দেওয়া যাবে, জীবনের থেকেও তো দাম কম। ওর যে ক্ষতি করেছে সে ক্ষতি তো কিছুতেই পূরণ হবে না। আইনের লোক হয়ে একটা অন্যায় কাজ করেছে, তার জন্য তারা আমরা শাস্তি চাই। জড়িতদের শাস্তির দাবি জানান স্বজন রাও। ঘুমাতে পারছে না, ঘুমে আসছে না, খালি সবসময় বকাবকি করছে। আমরা শাস্তি চাই, কঠিন শাস্তি আমরা চাই। এদিকে নির্যাতনের শিকার 2 কিশোর ইমন ও জাহিদের শারীরিক অবস্থা সুস্থ হলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। মারের যে ভয় একটা আছে না, সেই ভয়তে সে ভুগতেছে, আতঙ্কে ভুগতেছে। এছাড়া সে ফিজিক্যালি মানে যেটা ইনজুর্ড হয়েছিল সেটা ইমপ্রুভ করছে। আমরা সাইকোথেরাপি দেওয়ার চেষ্টা করছি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। র্যাব বাহিনী আছে, তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা কাগজপত্র পাঠাচ্ছি। আইনের লোক হলেও অপরাধী যায়, অপরাধী ছাড় নাই। গত শুক্রবার মোবাইল চুরির অভিযোগে টানা 8 ঘন্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় কিশোর জাহিদ হাসান ও ইমনের উপর নির্যাতন চালানো হয়। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে জাহিদকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়, কিন্তু এরপর থেকে নিখোঁজ ছিল অপর কিশোর ইমন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত 9:30টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকার নানিবাড়ি থেকে তাকে উদ্ধার করে। 2 কিশোরকে নির্যাতনের ঘটনার মামলা দায়েরের পর আজিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময়ে আরও থাকছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি আইসিসির। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বয়কট বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায় নিশ্চিত করলেন রিচার্ডসন। বিতর্কের মুখে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলা থেকে সরে আসলেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে প্রধান বিচারপতির আদালতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বৈরী পরিবেশের কারণে তার এই সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারি সুবিধা নিয়ে মীর কাসেম আলীর আইনজীবী হওয়া নৈতিকতা বিরোধী ছিল।
এদিকে এ পর্যায়ে আইনজীবীর নিজেকে প্রত্যাহার মামলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যুদ্ধাপরাধী মীর কাসেমের পরিবার। গত 9 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মীর কাসেমের আইনজীবী হিসেবে আপিল শুনানিতে অংশ নেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি বিচারপতিদের নির্ধারিত বাড়ি, গাড়ি ও নিরাপত্তার সব ধরনের সুবিধা ভোগ করছেন। ওই দিনই প্রশ্ন ওঠে সরকারি সুবিধা বলবৎ থাকা অবস্থায় যুদ্ধাপরাধীর পক্ষে মামলা পরিচালনা নিয়ে। এমন বিতর্কের মুখে সোমবার প্রধান বিচারপতির আদালতে মীর কাসেম আলীর আপিল শুনানি শুরুর আগ মুহূর্তে এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার কথা আদালতকে জানান নজরুল ইসলাম চৌধুরী। আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বৈরী পরিবেশের কারণে তার এই সিদ্ধান্ত। আমি মীর কাসেম আলী সাহেবের আপিলে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। হয়তো আলাপ আলোচনা করেছেন, তারপর সিদ্ধান্ত নিয়েছেন। যাক, এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। এটা অন্ততপক্ষে সরকারের তরফ থেকে কিছুই বলা হওয়ার প্রশ্নই আসে না। উনি কি সিদ্ধান্ত কেন নিয়েছেন সেটা ওনার ব্যাপার। সম্প্রতি সদ্য অবসরপ্রাপ্ত দুই বিচারপতির এমন ভূমিকার প্রেক্ষিতে বিচারকদের আচরণবিধি করার দাবি উঠলেও অ্যাটর্নি জেনারেল বলেন, আইন করে বিচারকদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইন করে সবসময় এই নৈতিকতার মান উন্নত করা যায় না। কোড অফ কন্ডাক্ট করা হবে কি না, বা কি হবে না হবে, এটা বিচার বিভাগের ব্যাপার, প্রধান বিচারপতির ব্যাপার, অন্যান্য বিচারপতিদের ব্যাপার। এদিকে আপিল শুনানির এ পর্যায়ে আইনজীবীর নিজেকে প্রত্যাহার এই মামলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাসেমের পরিবার। সোমবার প্রায় 2 ঘন্টা আপিল শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রায় ফাঁসের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলে সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক KM শামসুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 28 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী সহ 6 জন আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার অন্য এক আসামি আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন। 2013 সালের 1 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সেদিন সকালেই তার পরিবার রায় ফাঁসের অভিযোগ তোলেন। একই বছরের 4 অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় এ বিষয়ে মামলা করেন। 2015 সালের 28 আগস্ট ডিবির পরিদর্শক মোহাম্মদ শাহজাহান এই মামলার অভিযোগ দাখিল করেন। এতে রাষ্ট্রপক্ষের 25 জনকে সাক্ষী করা হয়। প্রবাহমান স্রোতধারা নেই, ভাটিয়ালি গানে ভাটা পড়েছে, নেই অতিথি পাখিদের কলকাকলি। সব মিলিয়ে পানির অভাবে খরস্রোতা তিস্তা এখন মরা নদী। এতে কৃষকদের পাশাপাশি দুর্বিষহ জীবনযাপন করছেন তিস্তার উপর নির্ভর করে জীবনযাপনকারী মৎস্যজীবী সহ শত শত পরিবার। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। স্বচ্ছ ছলছল পানি নেই, যতদূর দুচোখ যায় শুধু বালুচর। তিস্তা নদীর উত্তপ্ত বালু মারিয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ ঘোড়ার গাড়িতে পার হচ্ছেন বিভিন্ন মালামাল নিয়ে। পানির জন্য একদিকে কৃষকদের হাহাকার, অন্যদিকে মৎস্যজীবীদের জীবিকায় পড়েছে টান। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পাড়ের মানুষের কাছে যেন তিস্তা এখন তাদের কাছে অভিশাপ। এই পানির অভাবে আমরা কোনো কৃষি ফলন সুষ্ঠুভাবে ফলাইতে পারতেছি না। পানি না থাকাতে মাছ নাই, আমাদের জীবন কিভাবে বাঁচাই? এই অঞ্চলের লাখ লাখ মানুষ মহাবিপর্যয়ের মধ্যে পড়লেও দুদেশের সরকারের আশ্বাস ছাড়া বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই বলে ক্ষুব্ধ সুশীল সমাজ। স্বাধীনতার পর থেকে তিস্তার এই অবস্থায় আমাদেরকে আশ্বাসের ফুলঝুরি দিয়ে আমাদেরকে কারাবন্দী করে রেখেছেন। আন্তর্জাতিক যে নদী আইন, সেই নদী আইন ভারত লঙ্ঘন করেছে, একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে এবং তাদের যে সাম্রাজ্যবাদী চরিত্র, সেই সাম্রাজ্যবাদী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ। আমাদেরকে মরুভূমি করবে। 1998 সালে তিস্তার উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে প্রতিবেশী দেশ ভারত। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতের গজলডোবা বাঁধ এখন তিস্তার জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখনই তিস্তা সমস্যার সমাধানে সরকার উদ্যোগী না হলে আগামী দিনে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরিয়ার উত্তরাঞ্চলে 2টি হাসপাতালে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 19 জন।
কারা এই হামলা চালিয়েছে ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও রুশ বিমান থেকে হামলা হয় বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। স্থানীয় সময় সোমবার সকালে ইদলিবের মারাতাল নুমান এলাকায় ফরাসি দাতব্য সংস্থা MSF এর হাসপাতালে হামলায় 9 জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অস্থায়ী ওই হাসপাতালটিতে অন্তত 4 দফা বিমান হামলা চালানো হয়। পরে তুর্কি সীমান্তের আজাজ এলাকার আরও একটি হাসপাতালে হামলায় নিহত হন 10 জন। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে তুরস্ক। গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বাশার আল আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসি সভাপতি জহির আব্বাস ও প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ বয়কট করায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা আলোচনা হবে আইসিসির পরবর্তী সভায়, নিশ্চিত করেছেন রিচার্ডসন। নিরাপত্তার চ্যালেঞ্জে সফল হওয়ায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘটন অঘটন আর জমজমাট লড়াই সবকিছুই ঘটেছে মাঠের ক্রিকেটে। তবে এবারের যুব বিশ্বকাপের খেলার মাঠে বা মাঠের বাইরের নিরাপত্তা ব্যবস্থা ছিল যে কোনো বারের চেয়ে সবচেয়ে কঠোর। আসরের শেষে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ উপলক্ষে বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি। বাংলাদেশ যে কোনো মেগা ইভেন্ট আয়োজনের জন্য নিরাপদ এক দেশ, তারা সেটা আবারও একবার প্রমাণ করেছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল অসাধারণ। এটা অন্য সবার জন্যই একটা উদাহরণ হয়ে থাকবে। আসরের সফল আয়োজন আর সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের চ্যালেঞ্জে সফল হওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান কৃতজ্ঞতা জানিয়েছেন আসরের সাথে সংশ্লিষ্ট সবাইকে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরুর আগে থেকেই সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা ছিল আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সরকার আর দেশের নিরাপত্তা বাহিনীদের সহায়তায় সেই চ্যালেঞ্জকে সফল করা সম্ভব হয়েছে। নিরাপত্তার দোহাই দেখিয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপ বয়কট করলেও নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই আইসিসির। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা? প্রধান নির্বাহী অবশ্য আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে কোনো সদস্য যদি আইসিসির কোনো ইভেন্ট বয়কট করে সেজন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা পরবর্তী সভায় আলোচনা করা হবে। পুরো টুর্নামেন্টে নামিবিয়া, নেপালের মতো সহযোগী দেশও টেক্কা দিয়েছে বড় দলগুলোর সাথে। তাই আইসিসি কর্তাদের মন্তব্য, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বয়স ভিত্তিক ক্রিকেটে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন। সীমাবদ্ধতা থাকলেও ইতিবাচক বলছে বিভিন্ন পক্ষ। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার মন্তব্যের প্রতিবাদে রাজধানী জুড়ে 14 দলের মানববন্ধন। দেশবিরোধী ষড়যন্ত্র করলে কেউ টিকবে না, হুঁশিয়ারি নেতাদের। আন্তঃব্যাংক এটিএম লেনদেন কিছুটা স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন গ্রাহকেরা। তথ্য চুরির কথা স্বীকার করল বাংলাদেশ ব্যাংক। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনই বিপর্যস্ত, জানালেন চিকিৎসক। এবং দেশের বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুলেই শেখানো হয় না মাতৃভাষা বাংলা। নজরদারির অভাবকেই দোষ দেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে, জানালেন মন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।